আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন। এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কারণে বিএনপিকে তারা বিভিন্নভাবে কালিমালিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। আমি প্রথমেই আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি এই কারণে যে এই 31 দফা নিয়ে প্রণয়ন করেছিলেন এবং বিএনপি স্থায়ী কমিটির সকল সদস্যদের সামনে উনি এটা পেশ করেছিলেন বহু আগে 2023 সালে 22 সালে যখন আওয়ামী সরকারের পতনের কোনো লক্ষণ ছিল না। আমরা একদিকে আন্দোলন করছি এবং দেশবাসীকে বিএনপি কী দিতে চায় এটাকে জনগণের সামনে বিএনপির পক্ষ থেকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই 31 দফা আমাদের নেতা তারেক রহমানের অনেক চিন্তা ভাবনা এবং প্রচেষ্টার একটা ফসল। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে অর্থাৎ 5ই আগস্ট আওয়ামী সরকারের, খুনি সরকারের, লুটেরা সরকারের পতন ঘটল ছাত্র জনতার আন্দোলনের মাঝ দিয়ে। তখন কেউ জানতো না এই সরকারের পতন ঘটবে, কিন্তু আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অসুস্থ থাকা অবস্থায়ও ওনার নির্দেশনা মতো রাজপথে কিন্তু আমরা আন্দোলন করেছি। আমার মনে আছে বহুবার এই প্রেস ক্লাবে মিটিং করতে এসে পুলিশের পিটুনি, ধরপাকড়, বহু শিকার আমরা হয়েছি। আবার এটাও মনে আছে যে এই যে স্কুল যেখানে আমরা আজকে সভা করছি, এই স্কুলের যে গলিটা দিয়ে আমরা আসছি, এই গলি দিয়ে আমরা অনেকে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেছি, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে। আমার অনেক আজও মনে পড়ে, আমরা যখন প্রেস ক্লাব থেকে চলে আসি, আমাদের এক নেতা, বিএনপির 2 নেতা, যে গাড়িতে 2 জন কিংবা 3 জন জায়গা হবে, সেই গাড়িতে 5 জনের মতো উঠে বসেছে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে। কে কাকে রক্ষা করে? আমি ভাবছি আমাকে আমি রক্ষা করছি, ওরা ভাবছে ওরা বোধহয় তাদেরকে রক্ষা করছে। পুলিশ গাড়ি ঘেরাও করে ফেলল, গাড়ি থেকে আমাদের নেতাদেরকে নামিয়ে নিয়ে গেল। কী কারণে আমাকে ছেড়ে দিল, পরবর্তী পর্যায়ে সবাইকে ছেড়ে দিল। আমি বলতে যাচ্ছি যে আমি একটা ঘটনার কথা বললাম। আপনাদের আরও মনে আছে, এই প্রেস ক্লাবের সামনে আমাদের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বুক থেকে আমাদের একজন সন্তানকে কেড়ে নিয়ে গিয়েছিল পুলিশ। ছেলের নাম সম্ভবত ছিল রাজ, সম্ভবত আমার যত মনে পড়ে। আমার এটাও মনে আছে যে আমাদের সামনে বসা আমাদের সন্তান সাদেবের শুক্রবার পুত্র ইশরাক, সেও একজনকে ছিঁড়ে নেওয়ার চেষ্টা করেছিল। অর্থাৎ আমরা এটা বলতে চাচ্ছি,
আমি কারো গুণকীর্তন করছি না, আমি করছি বাস্তব ঘটনাগুলো। যারা অনেকেই জানেন না কিংবা স্বীকার করতে চান না যে এই সরকারের পতনের পিছনে বিএনপির অনেক বলিষ্ঠ একটি ভূমিকা ছিল। সারা বাংলাদেশের জনগণ এই বিএনপিকে সমর্থন দিয়েছিল। আজকে অনেকে বলেন, আমার খুব কষ্ট হয়, আমরা মাঝে মাঝে বলেছি না, একসময় একটা বক্তব্য বলেছিলাম যে বিএনপি প্রাণ পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু প্রাণের ভয়তা ছিল। পুলিশের গুলির মুখে বিএনপি নেতা কর্মীরা যেভাবে জীবন দিয়েছে, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কোনো দল তৈরি হয় নাই। অথচ অস্বীকার করেন যখন যে বিএনপির কোনো ভূমিকা নাই, বিএনপি পলায়ন করেছিল, বিএনপি 18 নভেম্বর কিছু করতে পারে নাই। কথাটা ঠিক হলো? আপনাদের মনে আছে 28 নভেম্বরে যখন আমরা পল্টনে ছিলাম, পল্টনের মাঠে বিএনপি অফিসের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী সবাই ছিল, কিন্তু সরকারের কুচক্রের সামনে সেদিন আমাদের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনার মনে পড়বে ওই দিন আমরা কোনো মাইকের ইনস্ট্রাকশন দিতে পারি নাই। ট্রাকের মধ্যে আমি, ফখরুল ইসলাম বিশ্ব আর কয়েকজন ছিলাম ওই ট্রাকের মধ্যে, কিন্তু আমরা কোনো দিক নির্দেশনা তখন দিতে পারি নাই। যা দিয়েছিলাম হ্যান্ড মাইকে দিয়েছিলাম, কিন্তু বড় মাইকের তার কেটে নিয়ে কিংবা মাইক বন্ধ করে দিয়ে আমাদের ওই দিন কোনো কমান্ড দিতে দেওয়া হয় নাই। ওই দিন যদি আমরা আমাদের কমান্ড আমাদের তিনদিকে বলতে পারতাম, ওই দিন সরকারের পতন হয়ে যেত। কিন্তু আমাদের ওই সেদিন আমরা সেটা করতে পারিনি, কারণ মাইকটা বন্ধ করে দেওয়া হয়েছিল চারদিক থেকে। প্রিয় ভাইয়েরা, আমি এই কথাগুলো বললাম এই কারণে, অনেকে আজকে 5 তারিখের পরে বিএনপিকে খাটো করে দেখার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, অনেকে আবার বিএনপিকে অনেক বড় করে ভাবার চেষ্টা করছেন এবং বিএনপি আগামীতে ক্ষমতায় যেতে পারে এই ভয়ে অনেকে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন, বিএনপির বিরুদ্ধে নানান রকম কথাবার্তা বলছেন। অর্থাৎ একটা ভাষা, একটা অনেক প্রাচীন বাংলা অর্থাৎ সংস্কৃতে একটা কথা আছে, মারি ওরি যেভাবে পারি। অর্থাৎ বুঝতে পারছেন? ওরি অর্থ শত্রু, মারি ওরি যেভাবে শত্রু মারতে পারি, মারি ওরি যেভাবে পারি। বিএনপিকে ঘায়েল করার জন্য যা কিছু করা দরকার, দেশের ভিতর থেকে দেশের বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে। প্রধান অস্ত্র কি বিএনপির জনপ্রিয়তাকে দুর্বল করার প্রধান অস্ত্র হলো এখন বিএনপির ছেলেরা নাকি চাঁদাবাজি করে, বলে না? আচ্ছা, এই যে চাঁদাবাজি শব্দটা কি এটা নতুন আসছে নাকি? বহু পুরোনোকালের আদি শব্দ। এখন বিএনপির উপরে চালান করার চেষ্টা করা হচ্ছে, কারণ বিএনপি ক্ষমতায় যাবে কদিন পরে। দুর্বল করার কোনো জায়গা নাই। আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই দেশকে তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কোনো বদনাম হয় নাই। আমাদের নেতা জিয়া রহমান এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, এই দেশকে স্বাধীন করেছেন, অনেক সুনাম কামিয়েছিলেন বিশ্বব্যাপী। আজকে আমাদের নেতা তারেক রহমান বিশ্বব্যাপী তার নেতৃত্বের প্রজ্ঞা আজকে প্রমাণ করেছেন যে তিনি যথাযথ নেতৃত্ব দিতে জানেন। এইটা আজকে বিভিন্ন রাজনৈতিক দলের ঈর্ষার কারণ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, এই কারণে বিএনপিকে তারা বিভিন্নভাবে
কালিমা লিপ্ত দোষারোপ করার চেষ্টা করছে। আর আমরা একটা কথা বলতে চাই, এই সমস্ত কথাবার্তা বলে বিএনপির নামে চাঁদা আর আপনার নিলে হাদিয়া, এমন কথাবার্তা বলা তো ঠিক না। বিএনপি কোনো হাদিয়াও নেয় না, চাঁদাও নেয় না, এই বদনাম বিএনপি নাই। আপনারা নতুন করে দেওয়ার চেষ্টা করছেন। আমার কিছু ছোট ভাই আছেন, যারা ছোট ভাই হলেও তারা এখন বড় নেতা, মাঝে মাঝে দু একটা কথা বলে ফেলেছেন, বলেন হয়তো ভুল বলেছেন, সেই কথাকে ধরে বিএনপিকে মাঝে মাঝে ইসলাম বিরোধী করার চেষ্টা করেন। আরে ভাই, বিএনপি একটা সাচ্চা মুসলমানের ধর্ম। সাচ্চা মুসলমান যারা বিএনপি দ্বারা করে, অনেকে করে, আবার অনেকে আছে যারা বিএনপি করেন কিন্তু মুসলমান নন, কিন্তু তারাও তাদের ধর্ম পালন করে। ভাইরা, বিএনপিকে অযথা দোষারোপ করবেন না। হ্যাঁ, বিএনপির আলোচনা করেন, সমালোচনা করেন, সত্যি কথা বলেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিথ্যা দোষারোপ করলে ইনশাআল্লাহ এটা মানুষ গ্রহণ করবে না। আমরা বক্তব্য দিলে সে বক্তব্যকে ভিন্নভাবে প্রচারিত করার চেষ্টা করা হয়, আমাদের বক্তব্যকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হয়, এগুলো তো ঠিক না। আজকে দেশের যে অবস্থা, কালকে আমাদের ছোট ভাই বিএনপির সিরাজুল মহাসিবি গতকাল পরশুর কথা বলেছে, আমরা এই সরকারের সমালোচনা করব, এই সরকারের মন্দটা আঙুল দিয়ে দেখিয়ে দেব, কিন্তু এই সরকারকে আমরা ব্যর্থ হতে দেব না। এই সরকারের ব্যর্থতার সঙ্গে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পর্ক রয়ে গেছে, এই দেশের মানুষের গণতন্ত্রের কথা রয়ে গেছে, কথা বলার অধিকারের কথা আছে। সুতরাং এই সরকারকে সঠিক রাস্তায় চালানো হলো বিএনপির মূল লক্ষ্য। এই সরকারকে বিভ্রান্ত করা নয়, এই সরকারের খাওয়াখাই সমালোচনা করা নয়, এই সরকারকে সঠিক রাস্তা দেখানোই আজকে উদ্দেশ্য। আজকে যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা সামনে দেওয়া হয়েছে, আজকে এই সরকার বলছেন যে সংস্কার করবেন। আমি বলবো যে বিএনপি তারেক রহমানের প্রণীত ৩১ দফার মধ্যে আপনাদের সমস্ত সংস্কার রয়ে গেছে। আপনারা এই ৩১ দফা থেকে সাহায্য নিন, দেখবেন যে আপনাদের সংস্কার কাজ খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে গেছে। কি কি করবেন দেখেন তো, আমি বেশি বলবো না, আমার তো ইস্টার তো অনেক কিছু পড়ে ফেলছে ৩১ দফা, আমি বেশি কিছু বলবো না, দু একটা বলি। আপনি যে ১ নম্বর দেখেন, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন, এটা সরকার করছে না? এটা কিন্তু এই সরকার করেছে, কিন্তু এটা আমরা বলেছি ২০২৩ সালে। এই সরকার আজকে যা যা করছে আমরা ২০২৩ সালে তা বলে রেখেছি। এখনো আপনারা যা করবেন ২০২৩ সালে এই ৩১ দফার মধ্যে সব কিছু কিন্তু রয়ে গেছে। সুতরাং অযথা কারক্ষেপণ নয়। আমরা যখন নাকি নির্বাচনের কথা বলি, অনেকের গান তো হওয়া শুরু হয়। ভাই, একটি গণতান্ত্রিক দেশ ভোটের অধিকার ছাড়া চলতে পারে না। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? এই যে প্রেস ক্লাবের সামনে দিয়ে রাজপথ পরিক্রমা করেছি, প্যারেড করেছি এত বছর, কি জন্য? ভোটের অধিকারের জন্য, কথা বলার অধিকারের জন্য, বেঁচে থাকার অধিকারের জন্য, মানুষের পেটে ভাতের জন্য আমরা আন্দোলন করেছি। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না।
আমাদেরকে অনেকে প্রশ্ন করে আমি করতো কবে হলে ভালো হয়, আপনাকে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। আমরা আওয়ামী লীগের সঙ্গে বলেছি যদি কালকেও নির্বাচন হয় বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত, যদি আন্দোলন করতে হয় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন নির্বাচন দুটোই প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। প্রিয় ভাইয়েরা, আমি মাত্র একটা কথা বলেছি, দুটি ব্যাপার আরেকটা বলি। 3 নম্বরে আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বর্তন। এটা কি আমরা বলি নাই? আজকেও বলছি, এই সরকারও করার চেষ্টা করতেছে। দোষটা কোথায়? বিএনপি একটু আগে রাখে, আপনার একটু পরে বলছেন, এই তো সমস্যাটা। ভাই, ইদানিং কিছু ঘটনা ঘটছে, আমরা যত নির্বাচনের কথা বলি ততই কিছু সমস্যার সৃষ্টি হয়। ইদানিং কিছু ঘটনা ঘটছে, হয়তো কয়েকদিনের মধ্যে ঘটলো, আরও সামনে ঘটতে পারে, আমি জানি না। এই ঘটনাগুলো কিন্তু একেবারে বিনা বাতাসে হচ্ছে না, কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে, ফ্যান আপ করা হচ্ছে, যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। এই কথা আমার চাচা আমাকে বলেছিলেন, যারা খারাপ লোকের ভালো পরামর্শ সেটাও গ্রহণ করতে হবে, কারণ তাদের কিছু উদ্দেশ্য থাকে অসৎ। আমার সন্তুষ্ট হয়েছিল, তাই আমি যে ভালো কাজটা করেছিলাম তার ভয়াবহ পরিণতি আমাকে ভোগ করতে হয়েছে বিগত 45 বছর, যে অত্যাচার বহু সহ্য করতে হয়েছে আমাকে। তো প্রিয় ভাইরা, আপনারা যারা আজকে দেশকে অস্থির করছেন, আপনারা হয়তো মনে করছেন যে ভালো কাজ করতেছেন, হয়তো মনে করছেন না, এটা ভালো কাজ নয় যারা হচ্ছে। আপনারা কারো কথাই শুনবেন না, বিদেশিদের কারো পরামর্শ শুনেন না দয়া করে। বিদেশ থেকে আমাদের কয়েকজন ভাই আছেন অনেক বিজ্ঞ, আমি একবার বলেছিলাম বলে তারা আমাকে আবার বলেছে। আমার সময় প্রায় বলেন, আমি বলি কি বলতে থাকেন, আপনাদের বলার অধিকার আছে বলেন, আমারও কথা বলার অধিকার আছে, আমিও বলি। আপনাদের অনেক বুদ্ধি আছে নিঃসন্দেহে, আমার চেয়ে ভালো বক্তা, আমার চেয়ে ভালো বুদ্ধি আপনারা সকলে রাখেন, বিদেশে থাকেন, পরামর্শ দেন। দয়া করে আমাদের সন্তানদের এমন কোনো পরামর্শ দেবেন না যে পরামর্শে এই সন্তানরা উচ্ছৃঙ্খল হয়ে যায়, অতি উৎসাহী হয়ে যায়, শুধু উপর দিকে তাকাবে, নিচের দিকে তাকাবে না, তা যেন না হয়। এই দেশের সবাইকে যেমন উপরে দেখতে হবে তেমনি নিচেও দেখতে হবে, তাহলে দেশের উন্নতি হবে। শুধু উপরে দেখবো নিচে দেখবো না, তাহলে কিন্তু আমরা হোঁচট খেয়ে যাবো। হোঁচট খাওয়ার কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। প্রিয় ভাইরা, আজকে অনেক কথা বললাম, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ধন্যবাদ জানিয়ে এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার নেতা তারেক রহমানকে আবারও অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সেই কারণে যে উনি অনেক কষ্ট করে এই 31 দফা প্রণয়ন করেছিলেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।